হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব কোয়াইন সম্পর্কে। তো কোয়াইন একজন অ্যানালাইটিক ফিলোসফার ছিলেন, আরও যেমন মুর, তারপরে রাসেল, তারপর ভিটগেনস্টাইন, রাইল, এয়ার, এদের মতো তিনিও একজন কিন্তু অ্যানালাইটিক ফিলোসফার ছিলেন বা বিশ্লেষণাত্মক দার্শনিকও বলা যায়, বা ভাষা দর্শনের সঙ্গে যুক্ত একজন প্রভাবশালী দার্শনিক ছিলেন কোয়াইন। তো কোয়াইনের যে টপিকগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে টু ডগমাস অফ এমপ্রিসিজম, ডিস্টিংশন বিটুইন অ্যানালাইটিক অ্যান্ড সিনথেটিক প্রপোজিশন। তো এর মধ্যে পার্থক্যের যেটা নিয়ে অ্যাকচুয়ালি তিনি বলেছেন তার মতবাদটা কি সেটা। তারপরে রিডাকশনিজম, তো এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন বা আমাদের সিলেবাসে এই টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো নিয়েই আজকে ডিসকাস করব। তো কোয়াইন সম্পর্কে বলতে গেলে সংক্ষেপে, কোয়াইন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিলোসফার অফ 20th সেঞ্চুরি। তো কোয়াইন 20th সেঞ্চুরির একজন অন্যতম প্রভাবশালী দার্শনিক ছিলেন। তো অ্যাকচুয়ালি অ্যানালাইটিক ফিলোসফার যতজন ছিলেন সকলেই কিন্তু 20th সেঞ্চুরিরই দার্শনিক ছিলেন। কেউ কেউ ব্রিটিশ ফিলোসফার ছিলেন, আবার কেউ কেউ আমেরিকান ফিলোসফার ছিলেন। ইন হিজ অ্যাপ্রোচ হি হ্যাজ কম্বাইন্ড ফিলোসফি, ম্যাথস অ্যান্ড সায়েন্স। তো তার দৃষ্টিভঙ্গিতে তিনি দর্শন এবং গণিত এবং বিজ্ঞানকে একত্রিত করেছেন, অর্থাৎ কম্বাইন্ড একটা ফিলোসফির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে গণিত, দর্শন এবং বিজ্ঞানকে একত্রিত করেছেন এক জায়গায়। তারপর অ্যাকর্ডিং টু হিম ফিলোসফিক্যাল কনক্লুশনস আর মোরাল জেনারেল দ্যান সায়েন্টিফিক থিওরি। তো তার মতে দার্শনিক সিদ্ধান্ত বৈজ্ঞানিক তত্ত্বের চেয়ে সাধারণ বলেছেন, অর্থাৎ তিনি ফিলোসফিক্যাল কনক্লুশনকে সায়েন্টিফিক থিওরির থেকে জেনারেল বলেছেন, অর্থাৎ সাধারণ বলেছেন। দিস ইজ ডিফারেন্স অফ কাইন্ড বাট ডিগ্রি। তো এটা ডিগ্রির দিক থেকে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। অ্যাকচুয়ালি যে দার্শনিক এবং দার্শনিক কনক্লুশন, এই ফিলোসফিক্যাল কনক্লুশন এবং সায়েন্টিফিক থিওরি, এদের মধ্যে কিন্তু ডিগ্রির দিক থেকে কোনো রকম পার্থক্য নেই, সেটাই বলেছেন। তাই ডিউ টু অফ হিজ disbelief in this analytic synthetic distinction, Quine saw no sharp boundary between philosophy and empirical science. তো অ্যানালাইটিক এবং সিনথেটিক পার্থক্যের প্রতি তার ছিল অবিশ্বাসের দ্বৈরথ, অর্থাৎ তিনি সিনথেটিক এবং অ্যানালাইটিক পার্থক্যের মধ্যে তার যে দ্বন্দ্ব, অ্যাকচুয়ালি অ্যানালাইটিক সিনথেটিক প্রপোজিশন নিয়ে যে এই দ্বৈরথের যে দ্বন্দ্বটা অ্যাকচুয়ালি সেটা নিয়েই তার মূলত আলোচনা, বা সেটা সম্পর্কে তিনি কি দেখিয়েছেন, রিফিউজ করেছেন সেটা কোনটা, অ্যানালাইটিক এবং সিনথেটিকের মধ্যে পার্থক্যটা, সেই দ্বৈরথে নিয়েই তার মতবাদটা অ্যাকচুয়ালি তৈরি করেছেন তিনি। আর বলছে কোয়াইন স নো সার্ভ বাউন্ডারি বিটুইন ফিলোসফি অ্যান্ড এম্পিরিক্যাল সায়েন্স। তো কোয়াইন তার দর্শনে, পরীক্ষামূলক দর্শনে কোনো তীক্ষ্ণ সীমা দেখতে পাননি, অর্থাৎ এর মধ্যে সিনথেটিক এবং অ্যানালাইটিকের মধ্যে পার্থক্যের যে একটা তীক্ষ্ণ সীমা হতে পারে বা একটা প্রান্ত বা শেষ হতে পারে, সেই রকম কোনো রকম সীমা তিনি দেখতে পাননি, যার জন্য অ্যানালাইটিক সিনথেটিকের মধ্যে পার্থক্য তিনি গ্রহণ করেছিলেন না। তা বলছে দ্য এম অফ হিজ ওয়ার্ক হ্যাভ বিন ডেভেলপ দ্য থিওরি উড কগনিশিয়াল অ্যান্ড ন্যাচারালিস্টিক অ্যান্ড এম্পিরিক্যাল ওয়ার্ল্ড ভিউ। তো তার রচনার উদ্দেশ্য ছিল এমন একটি তত্ত্বের বিকাশ করা যা প্রাকৃতিক হবে, ন্যাচারালিস্টিক হবে এবং এম্পিরিক্যাল হবে, যা বিশ্ব দৃষ্টিভঙ্গির জন্য উপযোগী হবে। অর্থাৎ তার যে মূল উদ্দেশ্য, রচনার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এমন একটা তত্ত্বের বিকাশ করা, বা সেটা হচ্ছে প্রাকৃতিক এবং অভিজ্ঞতাগত বা এম্পিরিক্যাল হবে, যা দৃষ্টিভঙ্গির জন্য সকলের উপযোগী হবে। তাহলে হচ্ছে হিজ ইম্পর্টেন্ট ওয়ার্ক, তার যে মূল্যবান গ্রন্থগুলি ছিল সেটা হচ্ছে ওয়ান হোয়াট দেয়ার ইজ, টু ডগমাস অফ এম্পিরিসিজম অ্যান্ড ওয়ার্ড অ্যান্ড অবজেক্ট। তো এই বইগুলো তার খুবই গুরুত্বপূর্ণ বই। তো টু ডগমাস অফ এম্পিরিসিজম, তো এখানে তিনি কি বলেছেন অ্যাকচুয়ালি টু ডগমাস থিওরি নিয়ে। তো মেনি ফিলোসফি লাইক লাইবনিজ, হিউম, কান্ট টক্স অ্যাবাউট দ্য ডিস্টিংশন বিটুইন ভেরিয়াস কাইন্ড অফ নলেজ, বাট কোয়াইন রিফিউজ দ্যাট মেনি ইম্পর্টেন্ট এম্পিরিক্যাল থিওরিজ। তো বিভিন্ন দার্শনিক যেমন লাইবনিজ, হিউম, কান্ট, এরা বিভিন্ন ধরনের নলেজ বা জ্ঞানের মধ্যে পার্থক্য করেছিলেন, যেটা আমরা লাইবনিজ, হিউম, কান্ট সম্পর্কে আগেই পড়েছি। তো তারা নলেজ বা জ্ঞানের পার্থক্য করেছেন, জ্ঞান সম্পর্কে নানা রকম মতবাদ দিয়েছেন, কিন্তু কোয়াইন তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তত্ত্বকে খণ্ডন করেছেন, অর্থাৎ তিনি যে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তত্ত্ব যেটা এম্পিরিক্যাল থিওরি সেটাকে তিনি খণ্ডন করেছেন বা সেটাকে তিনি রিফিউজ করেছেন। হি রিজেক্টেড দ্য ডিকটমি বিটুইন অ্যানালাইটিক সিনথেটিক প্রপোজিশন, কোয়াইন রিজেক্ট দিস কল ইন ডগমা। তো তার তিনি অ্যাকচুয়ালি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে অ্যানালাইটিক এবং সিনথেটিক প্রপোজিশনের মধ্যে দ্বন্দ্বকে প্রত্যাখ্যান করেছেন, যেটা আগেই বললাম যে সিনথেটিক এবং অ্যানালাইটিকের মধ্যে, প্রপোজিশনের মধ্যে কোনো রকম পার্থক্য তিনি স্বীকার করেননি, অর্থাৎ এটা নিয়েই তার যে মূল দ্বন্দ্বটা সেটা হচ্ছে এটা নিয়েই। তো সেই পার্থক্যকে তিনি কি করেছেন, প্রত্যাখ্যান করেছেন, আর কোয়াইন যার নাম দিয়েছেন ডগমা, এটাকেই তিনি ডগমা বলেছেন কোয়াইন। তারপর কোয়াইন সেজ দ্যাট এভরি সেন্টেন্স ইজ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কানেক্টেড উইথ এক্সপিরিয়েন্স। তো
তো তিনি বলেছেন যে প্রতিটি বাক্য প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক অভিজ্ঞতার সাথেই যুক্ত, অর্থাৎ প্রত্যেকটা বাক্যকে তিনি বা আমরা স্বাভাবিকভাবে যেগুলো বাক্য ব্যবহার করি সেটা ভাষার দিক থেকে লিঙ্গুইস্টিক দিক থেকে হতে পারে বা যারা নানান রকমভাবে যাই কিছু বলি না কেন, যেমনভাবেই সেটাকে আবিষ্কার করি না কেন, সেটা লাস্ট পর্যন্ত যেটা আর উপর নির্ভর করে সেটা হচ্ছে অভিজ্ঞতার উপর বা অভিজ্ঞতার সঙ্গেই যুক্ত বলেছেন। সো ইন এভরি সেন্টেন্স লিঙ্গুইস্টিক অ্যান্ড ফ্যাকচুয়াল বোথ কন্টেন্টস ইন প্রেজেন্ট হি ইজ রিফুট দ্য ডিকটমি। সুতরাং প্রতিটি বাক্যে ভাষাগত এবং বাস্তব উভয় বিষয় উপস্থিত রয়েছে, অর্থাৎ এই যে প্রতিটা বাক্যে সেটা যেরকমই বাক্য হোক না কেন তার মধ্যে কিন্তু লিঙ্গুইস্টিক এবং একটা রিয়ালিস্টিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু উপস্থিত রয়েছে। কোয়াইন এই দ্বিচরিতা সেটাকেই খণ্ডন করেছেন, অর্থাৎ কোনো রকম দ্বৈরথ ব্যাপারটাকে যার মধ্যে বাস্তবতা থাকবে ভাষাগত লিঙ্গুইস্টিক ব্যাপার থাকছে এই দ্বৈরথকেই তিনি খণ্ডন করেছেন বা সেটাকে রিফিউজ করেছেন। According to him, there is sound ground to create absolute difference between analytic and synthetic judgments. তো তার মতে অ্যানালাইটিক এবং সিনথেটিক জাজমেন্টের মধ্যে কোনো পরম পার্থক্য সৃষ্টির দরকার নেই, যেটা বলেছেন যে এর জন্য কোনো রকম পার্থক্যের দরকারই নেই। তাই তিনি কি বলেছেন যে হিজ আর্জুস উই ক্যান নট মেক ক্লিয়ার কনসেপ্ট অফ অ্যানালিটিসিটি। তো তাই তিনি একটা যুক্তিতে বলেছেন আমরা বিশ্লেষণের স্পষ্ট ধারণা তৈরি করতে পারি না, অর্থাৎ আমরা বিশ্লেষণের মাধ্যমে অ্যানালিটিকের মাধ্যমে যেরকমই ধারণা তৈরি করি না কেন সেটা অস্পষ্ট হবে, তার কোনো স্পষ্ট ধারণা আমরা তৈরি করতে পারি না বা দিতে পারি না। তো এটা তার একটা যুক্তি ছিল। তবে দ্য কনসেপ্ট অফ দ্য হুইচ আর ইউজ টু explicate the idea of analyticity, either themselves not clear to theory presuppose to a idea of synonyms. তো বিশ্লেষণের ধারণাকে ব্যাখ্যা করার জন্য যে ধারণাগুলি ব্যবহার করা হয় সেগুলি নিজেরাই স্পষ্ট নয়। তো তিনি বলেছেন যে ধারণাগুলো বিশ্লেষণের ধারণা সেটাকে ব্যাখ্যা করার জন্য যে ধারণার আমরা ব্যবহার করি, অ্যাকচুয়ালি যে ধারণার সাহায্য নিই সেই ধারণাগুলো নিজেই অস্পষ্ট হয় যাকে বলা হয়। তো অস্পষ্ট যেহেতু হয় সেহেতু তার পার্থক্য কী জন্য প্রয়োজন, তার জন্য তিনি কি বলেছেন দিস ডিস্টিংশন বিটুইন অ্যানালিটিক অ্যান্ড সিনথেটিক প্রপোজিশন অলসো সাপোর্টেড বাই দ্য থিওরি অফ রিডাকশনিজম। তা বলছে যে কারণ ধারণাগুলি প্রতিশব্দের আইডিয়াকে অনুমান করে, যেটা আর এই অ্যানালাইটিক আর সিনথেটিক প্রপোজিশনের মধ্যে পার্থক্যটি হলো রিডাকশনিজম বা হ্রাসবাদ দ্বারা সমর্থিত। অর্থাৎ যে পার্থক্যটা তিনি আইডিয়ার যে পার্থক্য যেটা যে ধারণাগুলো আমরা যে ধারণার পরিপ্রেক্ষিতে আমরা ধারণাকে ব্যাখ্যা করি সেটা যেহেতু অস্পষ্ট সেহেতু সেই যে সিনোনিমের আমরা ব্যবহার করি, প্রতিশব্দ বলেছে যে সিনোনিমের ব্যবহার করি বা তাকে নিয়ে আমরা অনুমান করি, তাই অ্যানালাইটিক এবং সিনথেটিক প্রপোজিশনের মধ্যে যে পার্থক্য হয় সেটা রিডাকশনিজম বা হ্রাসবাদ তত্ত্ব দ্বারা সমর্থিত। আর কিন্তু কোয়াইন কি করেছেন যে রিডাকশন অ্যাকর্ডিং টু কোয়াইন ইজ নট পসিবল। তো কোয়াইনের মতে রিডাকশন যেটা বা হ্রাসবাদ সেটা কখনোই সম্ভব নয়। যেহেতু বিশ্লেষণের ধারণা ব্যাখ্যা করার জন্য আমরা রিডাকশনিজমের সাহায্য নিই সেহেতু কোয়াইন বলেছেন যে সেই রিডাকশন অর্থাৎ হ্রাসবাদ কখনো সম্ভবই নয়, সেহেতু আমাদের এর মধ্যে কোনো পার্থক্য দরকার নেই। অ্যাকচুয়ালি অ্যানালিটিক ক্যান নট এক্সপ্লেন উইদাউট এক্সপ্লেনিং সিনোনিমস। তো অ্যাকচুয়ালি তিনি বলতে চেয়েছেন যে একটি ধারণাকে বিশ্লেষণ করার জন্য সেই ধারণার সিনোনিম বা প্রতিশব্দ ব্যাখ্যা না করে অ্যানালাইটিক ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ কোনো রকম বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য কোনো সেন্টেন্সকে অ্যাকচুয়ালি বিশ্লেষণ করার জন্য একটা সিনোনিমের প্রয়োজন হয়, না হলে আমরা কোনো কিছুই অ্যানালাইটিক করতে পারি না বা ব্যাখ্যা করতে পারি না বা ব্যাখ্যা করা যায় না। তারপর বলছে দ্য রিজন কোয়াইন গিভস ফর সেইং দেয়ার ইজ নট ডিস্টিংশন ইজ দ্য অ্যাটেম্প টু ডিফাইন্স অ্যানালিটিসিটি সার্কুলার ইনভলভ সাচ ইন্টারডেফিনেবল টার্মস অফ সিনোনিমিসিটি, ইন্টারচেঞ্জেবিলিটি অ্যান্ড নেসেসিটি। তো কোয়াইন যে কারণে পার্থক্য দরকার বলেছেন তা হলো অ্যানালাইটিসিটিকে বৃত্তাকার বলেছেন, অর্থাৎ তিনি সার্কুলার বলেছেন, অ্যানালাইটিসিটি ইজ সার্কুলার বলেছেন, এবং সাচ ইন্টারডেফিনেবল টার্মস অফ সিনোনিমিসিটি, অর্থাৎ তিনি কি বলছে যে যার মধ্যে রয়েছে প্রতিশব্দ, সিনোনিমিসিটি অর্থাৎ সিনোনিম মানে প্রতিশব্দ, যার মধ্যে অনেক প্রতিশব্দের সমাহারে গঠিত, অর্থাৎ কোনো জিনিসকে বিশ্লেষণ করতে গেলে আমরা সিনোনিমের সাহায্য নিই। তা বলছে ইন্টারচেঞ্জেবিলিটি অ্যান্ড নেসেসিটি, তো বিনিময় যোগ্যতাও রয়েছে তার মধ্যে এবং সেইগুলোর মধ্যে প্রয়োজনীয়তার মতো সব অনির্ধারিত পদ রয়েছে, যার জন্য এটার আমরা কোনো রকম পার্থক্য করার দরকার নেই। অর্থাৎ অ্যানালাইটিসিটির মধ্যে এটা অ্যাকচুয়ালি বৃত্তাকারভাবে চলতে থাকে বা সার্কেলভাবে চলতে থাকে, যার মধ্যে নানা রকম প্রতিশব্দের সমাহার থাকে, নানা রকম ইন্টারচেঞ্জেবিলিটি থাকে, নানা রকম নেসেসিটি ব্যাপারগুলো থাকে এবং অনির্ধারিত নানান রকম পদ দিয়ে গঠিত হয়, যার জন্য সিনথেটিক এবং অ্যানালাইটিকের মধ্যে কোনো রকম পার্থক্য তিনি গ্রহণ করেননি বা দরকার নেই বলেছেন।
Quine says that all our knowledge, including the science and philosophy, is man-made fabric which imagine upon experience only along the edge. তো কোয়াইন বলেছেন যে বিজ্ঞান এবং দর্শন সহ আমাদের সমস্ত জ্ঞান একটি মানুষ্যসৃষ্ট ফ্যাব্রিক যা কেবল প্রান্ত বরাবর অভিজ্ঞতার ওপর প্রভাব ফেলে। প্রান্ত মানে শেষ বা শেষ পর্যন্ত আমরা অভিজ্ঞতার ওপরই প্রভাব ফেলে বা অভিজ্ঞতার কাছেই কিন্তু বা অভিজ্ঞতার দ্বারাই আমরা সব কিছুকে ইয়ে করতে পারি, সেটাকে ডিসকভার করতে পারি, সেটাই বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে বিজ্ঞান এবং দর্শন সহ আমাদের সমস্ত জ্ঞান, সকল জ্ঞানই কিন্তু মানুষ্যসৃষ্ট একটা ফ্যাব্রিক বলেছেন যা প্রান্ত বা শেষ বরাবর অভিজ্ঞতার ওপর প্রভাব ফেলে বা অভিজ্ঞতার দ্বারাই সেটাকে প্রমাণ করতে হয় আর কি। According to Quine, the so-called analytic proposition of pure mathematics is principle reversible or can abandoned in the light of further experience. তো তার মতে পিওর ম্যাথামেটিক্স এর তথাকথিত বিশ্লেষণমূলক এবং প্রস্তাবগুলি নীতিগতভাবে পূর্ণ বিবেচনাযোগ্য বা আরও অভিজ্ঞতার আলোকে পরিত্যাগ করা যেতে পারে। অর্থাৎ তার মতে যে পিওর ম্যাথামেটিক্স যেটা, যে প্রপোজিশন অফ দ্য পিওর ম্যাথামেটিক্স যেটাকে বলেছেন, সেটা অ্যাকচুয়ালি বিশ্লেষণমূলক প্রস্তাবগুলি নীতিগতভাবে পুনর্বিবেচনাযোগ্য, যাকে পুনর্বিবেচনা করা যায় সেটা নিয়ে প্রতিশব্দের ব্যবহার করে, ইন্টারচেঞ্জেবিলিটির ওপর ব্যবহার করে, এই সব ব্যাপারের ওপর ব্যবহার করে সেটাকে পুনর্বিবেচনাযোগ্য করা যায় এবং আরও অভিজ্ঞতার আলোকে পরিত্যাগ করা যেতে পারে। অর্থাৎ অভিজ্ঞতার আলোকে পরিত্যাগ করে সেটাকে পুনর্বিবেচনা করা যায়, সেটাই বলেছেন। তারপর বলছে রিডাকশনিজম। তো রিডাকশনিজম অ্যাকচুয়ালি হাসবাদ সম্পর্কে তিনি কি বলেছেন? অ্যাকচুয়ালি তিনি তো হাসবাদ স্বীকারই করেননি, রিফুট করেছেন। তো এই সম্পর্কে তিনি বলেছেন অল এমপ্রিসিস্ট থিঙ্কার রিডিউস অবজেক্ট সেন্টেন্স ইন্টু দ্য সেন্স ডেটা সায়েন্স, কোয়াইন রিজেক্ট দ্যাট থিওরি অফ রিডাকশনিজম। তো সমস্ত এমপ্রিসিট থিঙ্কার যারা রয়েছেন তারা অবজেক্টগুলোকে রেডিউস করে সেন্স ডেটাতে, অর্থাৎ সেন্স ডেটাতে কমিয়ে দেয় বা হ্রাস করে দেয় সেটা মানতেন, বা সমস্ত যারা এমপ্রিসিট থিঙ্কার রয়েছে তারা বলেন যে অবজেক্টগুলোকে নানা রকম রেডিউস করে সেটাকে সেন্স ডেটার সাহায্যে সেটাকে কমিয়ে দেয় বা হ্রাস করে। কিন্তু কোয়াইন কোনো হ্রাসবাদ তত্ত্বের প্রত্যাখ্যান করেছেন বা স্বীকার করেননি। কোয়াইন রিজেক্টস দ্য থিওরি অফ রিডাকশনিজম। তারপর যে হিউম সেইড অবজেক্ট বি রিডিউসড অফ দ্য সেন্স ডেটা ইমপ্রেশন, সো অবজেক্ট নাথিং বাট কালেকশন অফ সেন্স ইমপ্রেশন। তো হিউমের মতে বস্তুগুলিকে সেন্স ডেটা বা ইমপ্রেশন বা অভিব্যক্তি যেটাকে বলছে, তো তার গভীর অনুভূতি দ্বারা কমানো হয়। তো হিউমও বলেছেন যে আমরা সমস্ত বস্তুগুলিকে সেন্স ডেটা বা ইমপ্রেশনের মাধ্যমে গভীর অনুভূতির দ্বারা হ্রাস করি বা কমানো হয়, তাই বস্তুগুলিকে সেন্স ইমপ্রেশন ছাড়া আর কিছুই নয়। তাই এই অবজেক্ট আর নাথিং বাট কালেকশন অফ সেন্স ইমপ্রেশন। তো সেই বস্তুগুলো একটা ইমপ্রেশন ছাড়া আর কিছুই নয়, যার জন্য তিনি রিডাকশনিজমের রিফিউট করেছেন বা প্রত্যাখ্যান করেছেন। অ্যাকর্ডিং টু লজিক্যাল পজিটিভিজম, অবজেক্ট আর লজিক্যাল কনস্ট্রাকশন অফ সেন্স ডেটা, অবজেক্ট স্টেটমেন্ট ক্যান বি ট্রান্সলেটেড ইন্টু সেন্স ডেটা স্টেটমেন্ট। তো লজিক্যাল পজিটিভিস্ট যারা বা এই মতবাদ অনুসারে বস্তুগুলি ইন্দ্রিয়গত তথ্য অর্থাৎ সেন্স ডেটার বাইরে যৌক্তিক নির্মাণ বা লজিক্যাল কনস্ট্রাকশন অবজেক্ট স্টেটমেন্টগুলোকে ডেটা স্টেটমেন্ট অনুবাদ করা যায়। তো লজিক্যাল পজিটিভিস্টরাও তাই, যে এটাকে হ্রাস করে, সেন্স ডেটার দ্বারা হ্রাস করে প্রত্যেকটা বস্তুকে। তো এখানেও তিনি লজিক্যাল পজিটিভিস্টরা যে হ্রাস করা ব্যাপারটাকে সমর্থন করেছেন আর রিডাকশন ব্যাপারটাকে সমর্থন করেছেন, কিন্তু কোয়াইন সেই মতটাকেও প্রত্যাখ্যান করেছেন বা রিফিউট করেছেন। According to earlier emphasis, the primary unit of meaning is word. Sentence the constructed the word, but the linguistic entity which able to the independent existence is word. A word meaningful when it is connected with an idea. তো আর্লি এমপ্রিসিস্ট যারা, তাদের মত হচ্ছে অর্থের প্রাথমিক একক হলো ওয়ার্ড বা শব্দ। তো আর্লি এমপ্রিসিস্ট যারা, তারা বলছেন যে অর্থের প্রাথমিক যেটা একক সেটা ওয়ার্ড বা শব্দকে বলেছেন, বা বাক্যগুলো এমন একটা শব্দ দিয়ে তৈরি করা হয় কিছু ভাষাগত সত্তা বা স্বাধীন অস্তিত্ব হতে সক্ষম, তা হলো শব্দ, বা সব কিছুর মূলে তারা শব্দকে বলেছেন। আর একটি শব্দ তখনই অর্থপূর্ণ হয় যখন সেটি একটি ধারণার সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ একটা শব্দ তখনই অর্থপূর্ণ হবে যখন সেটা একটা ধারণার সাথে, একটা আইডিয়ার সঙ্গে সংযুক্ত থাকবে। তো এটা আর্লি এমপ্রিসিস্টদের মত। তো এদের মত খণ্ডনের ব্যাপারটা তিনি কি বলেছেন, যে অ্যাকর্ডিং টু দ্য নিউ এমপ্রিসিস্ট of or logical positivists, it is not word but sentence which is the unit of the meaning. They are decided meaning of the basis of verification theory. Quine rejects the atomist approach. তো নতুন এমপ্রিসিস্ট যারা
অভিজ্ঞতাবাদী বা লজিক্যাল পজিটিভিস্ট যারা, তারা কি বলেছেন যে এটা কোনো শব্দ নয় বরং বাক্য, যা অর্থের একক। তো এই সেন্টেন্সটাকে কি বলেছেন যে এটা একটা বাক্য বলেছেন, অ্যাকচুয়ালি সেন্টেন্স নয়, যে কোনো শব্দ নয়, সেটা একটা বাক্য বা অর্থের একক। তারা অ্যাকচুয়ালি ভেরিফিকেশন থিওরির ভিত্তিতে অর্থ নির্ধারণ করেছেন। অর্থাৎ নিউ এমপিরিসিস্ট যারা, তারপরে লজিক্যাল পজিটিভিস্ট যারা, তারা ভেরিফিকেশন থিওরি অর্থাৎ যাচাইকরণ পদ্ধতির দ্বারা কোনো কিছুকে বা কোনো ভিত্তি অর্থ নির্ধারণ করেছেন। কিন্তু কয়েন কি করেছেন? কয়েন ইজ দ্য অ্যাটমিস্ট অ্যাটচো, অর্থাৎ অ্যাটমিস্টিক যে পদ্ধতি কি অবলম্বন করছে যে এমপিরিসিস্টরা, নিউ এমপিরিসিস্ট, ওল্ড আর্লি এমপিরিসিস্ট যারা বা লজিক্যাল পজিটিভিস্ট যারা, তারা যে ভেরিফিকেশন থিওরির যে এই পদ্ধতিতে তারা যে অর্থ নির্ধারণ করছে, সেই অটোমিস্টিক পদ্ধতিটাকে প্রত্যাখ্যান করেছেন কোয়াইন। তো অ্যাকর্ডিং টু হিম, ইট ইজ দ্য হোল ল্যাঙ্গুয়েজ অফ দ্য থিওরি হুইচ ভেরিফাইড অ্যান্ড নট ওয়ার্ড সেন্টেন্স, দ্য থিওরি ইজ হলিস্টিক অ্যান্ড নট অটোমিস্টিক। তো কারণ তার মতে বা কোয়াইনের মতে এই তত্ত্বে শুধু ভাষা যাচাই করা হয়, কিন্তু তার শব্দ বা বাক্য নয়। অর্থাৎ যে লজিক্যাল পজিটিভিস্ট বা নিউ এমপিরিসিস্ট যেদের মত, ভেরিফিকেশন থিওরি যে মতটা দিয়েছেন, তারা তার উপর ভিত্তি করে অর্থ নির্ধারণ করেছেন তারা। তো কয়েন বলছেন যে এই তত্ত্বে শুধু ভাষা যাচাই করা হয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ থিওরিটাকেই ভেরিফাই করা হয়, কিন্তু তার কোনো শব্দ বা বাক্যকে ভেরিফাই করা যায় না। এই তত্ত্ব হলিস্টিক বা সামগ্রিক অটোমিস্টিক নয়। তার জন্য এই তত্ত্বটা, দিস থিওরি ইজ হলিস্টিক অ্যান্ড নট অ্যাটমিস্টিক। তো এই তত্ত্ব হলিস্টিক বা সামগ্রিকভাবে অটোমিস্টিক নয় বলেছেন। তা বলছি কোয়াইন ক্লারিফাই দ্যাট ইন্ডিভিজুয়াল সেন্টেন্স ইজ নেভার বি ভেরিফাইড। তো তিনি কোয়াইন যে স্পষ্টভাবে বলেছেন যে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স কখনোই যাচাই করা যায় না, অর্থাৎ ভেরিফাই যোগ্য নয়, নট ভেরিফেবল বলেছেন। তো কোয়াইনের রিডাকশনিজম এবং টু ডগমাস থিওরি, এটা থেকেই কোশ্চেন আসে। আর কোয়াইনের যে টু ডগমাস থিওরিটাকে ট্রসন সেটাকে আবার খণ্ডন করেছেন বা ক্রিটিসাইজ করেছেন, সেখানে ট্রসন তারপর গ্রিস নানা রকম বক্তব্য দিয়েছেন। তো ট্রসন গ্রিস নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সেটা দেখতে পাবে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই দুটো টপিক, কোয়াইন এবং পিএস ট্রসন, একটা সিমিলারিটিস রয়েছে এই দুটো টপিকের মধ্যে। তো এই দুটো টপিক ভালোভাবে পড়বে, এখান থেকে শর্টকাট কোশ্চেন মাঝে মধ্যেই দেয়, কয়েন থেকে আসে এক একটা করে কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ।